নীলা বলল, আমি মাথামোটা বলদ হলে তুই আমার প্যারি বোন বলদি জাম্বুরা। হেসে কথাটা বলল নীলা। তারপর ঝুমু বলল, হোয়াট ডু ইউ মিন বলদি জাম্বুরা? কিছু না, তুই চল আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবি। তারপর ঝুমুকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম। ঝুমু শোন, একদম ওয়াশরুমের দরজা নক করবি না, আর কাপড় রুমে এসে চেঞ্জ করবি। আর ঠান্ডা পানি লাগানো একদম নিষেধ, সো মাইন্ড ইট। ঝুমু বলল, আচ্ছা ম্যাম। মাথায় চাটি মেরে, যা তুই এখন। আহ, কিছু লাগলে আমাকে ডাক দিস, আমি তো রুমে আছি। ওকে। তারপর ঝুমু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে রুমে ড্রেস চেঞ্জ করে নিল। ওর শরীর একটু দুর্বল লাগছে, আর সাথে মাথাও ঘুরছে। তবু এক জায়গায় থাকতে খুবই বিরক্ত লাগছে ঝুমুরের। তাই নীলা ঝুমুকে নিয়ে ওর বারান্দায় গেল। ঝুমুর আস্তে করে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো। বাহিরে হালকা বাতাস বইছে। ঝুমুর চোখ বন্ধ করে বাতাস অনুভব করছে। অনেকটা হালকা লাগছে ওর। আর নীলা তো ওর কানের পাশে বসে ঘ্যানর ঘ্যানর করতেই আছে। কলেজে কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি বলছে। আর ঝুমুর শুধু প্রতি উত্তরে হ্যাঁ বা না বলছে। হঠাৎ ঝুমুর নীলাকে একটা প্রশ্ন করে, আচ্ছা নীলা, একটা কথা বলতে পারিস চোখ বন্ধ করে? ভালোবাসা এত কষ্ট কেন? ঝুমুরের এমন প্রশ্ন শুনে নীলা থতমত খেয়ে গেল। কি বলবে ও বুঝতেছে না। ঝুমু আবার জিজ্ঞেস করলো, কাউকে মন থেকে ভালোবাসে কি পাপ না অপরাধ, কোনটা? ভাবলেশীন কণ্ঠে। এমন প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই বোন, আমি যে কখনো রিলেশন করি নাই। দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল নীলা। হবে হয়তো বা। আর কিছু বললাম না, তখনই নীলার ফোন বেজে উঠল। এই রে, বৃষ্টি কল দিয়েছে। বৃষ্টি ওর কলেজ ফ্রেন্ড, নিশ্চয়ই কলেজের ব্যাপারে কথা বলবে। নীলা ফোনটা রিসিভ করে বারান্দার ওপাশে চলে গেল। আর ঝুমুর আগের মতোই বারান্দার রেলিং ধরে চোখ বুজে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক দমকা হাওয়া আসায় ঝুমুরের চুলগুলো ওর মুখে আছড়ে পড়ল। চোখ খুলে আলতো করে চুলগুলো সরিয়ে নিল। তখনই গাড়ির হর্নের শব্দ শুনে বাড়ির গেটের দিকে তাকালো সে। দেখল যে একটা গাড়ি বাড়ির ভিতরে ঢুকছে। ড্রাইভিং সিটে রাফিকে দেখতে পেয়ে ঝুমুরের বুকটা ধুক করে উঠল। কোনো এক অজানা অনুভূতি এসে তাকে ঘিরে ধরেছে। বারান্দার কোণে পিলারের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমু রাফির দিকে। হয়তো ভালোবাসার মানুষকে দেখলে এক অজানা অনুভূতি এসে জড়িয়ে ধরে, যা ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র যে কাউকে মন থেকে ভালোবাসে সেই বোঝে। এদিকে রাফি গাড়ি পার্ক করে দরজায় এসে নক করে বড় লেন ধরে আস্তে আস্তে হাঁটতেছে। হাঁটার মাঝে ব্লুটুথটা কান থেকে খুলে পকেটে রেখে দিল। হঠাৎ করে নীলাশ ফোন দিল। রাফি ফোনটা পকেট থেকে বের করে কলটা রিসিভ করে কানে ধরল। নীলাশ বলল, হ্যাঁ ব্রো, কী অবস্থা? আমার আবার অবস্থা, এইমাত্র অফিস থেকে বাসায় ফিরলাম। তোর কি অবস্থা? টেবিল চেয়ার যে জায়গায় রাখা সেই জায়গায় গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। নীলাশ বলল, বাসায় আছি এখনও, খুব টায়ার্ড লাগছে। কেন ভাই, কার বাড়িতে চুরি করতে গেছিলি? ধর আর আমি, বাবার সম্পূর্ণ ব্যবসাটা সামলানো চারটিখানি কথা না। কিছুদিন যাক, তখন তুইও আমার মতো বলবি। ও আচ্ছা, তখন কারটা তখন দেখা যাবে। যাই হোক, ঝুমুরের খবর কি, কেমন আছে ও? আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ আছে। হঠাৎ করে রাফির দোতলায় ঝুমুরের ব্যালকনিতে চোখ গেল। আর সেখানে ওর চোখ আটকে গেল। এলোমেলোভাবে মেয়েটাকে এত সুন্দর লাগবে সেটা আজ প্রথম দেখল রাফি। ঝুমুর আজকে কোনো সালোয়ার কামিজ পরে নাই। সাদা কাপড়ে ঢিলা ঢালা হাঁটু পর্যন্ত একটা গাউন পরেছে সে। আর একটা লেহেঙ্গা পরেছে। হালকা বাতাসে ঝুমুরের চুলগুলো উঠছে। রাফি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অপোজিটে ঝুমুর ও রাফির দিকে লাগামহীনভাবে তাকিয়ে আছে। রাফি ঝুমুরকে দেখতে এতটাই ব্যস্ত যে ওপাশে নীলাশ যে এত চিল্লাচিল্লি হ্যালো হ্যালো করছে তা ওর কর্ণপাত অবধি পৌঁছাচ্ছে না। অপরদিকে ঝুমুর রাফির দিকে আরও কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে নিজেকে অপর দিকে ফিরিয়ে নিল। মনে মনে ভাবতে লাগলো, কী লাভ তোমার মায়াতে নিজেকে জড়িয়ে, সেই তুমি তো আমার নও। কিন্তু এই বেহায়া মনকে তো আর বোঝাতে পারি না। কেন যেন এ বেপরোয়া মন বলে যে তুমি শুধুমাত্র আমার, একদিন না একদিন তুমি আমারই হবে, কিন্তু সেটা তো সম্ভব না। তারপর নীলা এসে ঝুমুরকে আস্তে করে রুমে নিয়ে গেল।
ঝুমুরকে নিয়ে যাওয়ার পরে রাফির ধ্যান ভাঙে আরও নীলাশের সাথে কথা বলে বাড়ির ভিতরে চলে গেল। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। এখন ঝুমুর বলতে গেলে পুরোপুরি সুস্থ, শুধুমাত্র রাফির প্রপার কেয়ারের জন্য। এই 1 সপ্তাহে রাফি ঝুমুরকে একদম চোখে চোখে রেখেছে। এমনকি অফিসে শুধুমাত্র 3 ঘন্টা সময় দিয়ে আর বাকিটা সময় ঝুমুরের পাশেই থেকেছে। প্রতিদিন 3 বেলা নিজের হাতে ঝুমুরকে খাওয়ানো, সাথে ঔষধ খাওয়ানো, ঝুমুরের ফেভারিট চকলেট নিয়ে আসা, অফিস থেকে ফিরে আসার সময় আর ঝুমুর ঘুমিয়ে গেলে ওর 2 গালে 2টা চুমু দেয়া যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদিও তা ঝুমুরের অজান্তে। পরিবারের বড়রা তো অনেক খুশি যে রাফি ঝুমুরের এতটা কেয়ার করে, চোখে চোখে রাখে, এত ভালোবাসে এটা দেখে। আর অন্যদিকে ঝুমুর ভাবে যে এসব রাফি সবার চাপে পড়ে করছে। রাফির সাথে ওর প্রয়োজন ছাড়া বাকি একটা কথা বলে না, কিন্তু ঝুমুর এই 2 চোখ সবসময় শুধু রাফিকে খোঁজে। মনের মাঝে একটা সুপ্ত কল্পনা যে রাফি একদিন ওর হবেই। আজ মিলিকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর সাথে বিয়ের দিনও ফাইনাল করে যাবে। তাদের অনেক দিনের ইচ্ছে মিলিকে তাদের ঘরের বউ বানাবে। জনাব আহমেদ চৌধুরীর বন্ধুর ছেলে আজকে মিলিকে দেখতে আসবে। তার সাথে তার বন্ধুর অনেক দিন আগে থেকেই কথা যে জনাব আহমেদ চৌধুরীর বড় মেয়েকে তারা তাদের ছেলে রাজের বউ করে নিবে। আর তাদের পরিবারের সাথে রাফিদের পরিবারের অনেক ভালো সম্পর্ক একটা আছে। রাজ কানাডা থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, অনেক মাস হয়েছে। এখন বাবার ব্যবসা দেখাশোনা করছে। রাজরা পুরো পরিবার সহ এসেছে রাফিদের বাসায়। নানা রকমের খাবার দাবারের আয়োজন করা হয়েছে। শুধু রাজের পরিবার নয়, সাথে নীলাশের পুরো পরিবারও এখানে উপস্থিত। পুরো ড্রয়িং রুম ভর্তি মেহমান, গল্প গুজব আর আড্ডার আমেজ। সেখানে রাফিরাও সবাই সে আড্ডাতে মেতে উঠেছে। সবাই জানে যে মিলিকে আজকে দেখতে আসবে, কিন্তু নীলাকেও যে আজকে নীলাশের পরিবার দেখতে আসবে সেটা পরিবারের বড়রা ছাড়া আর কেউ জানে না। আর নীলাশ নীলাকে অনেক আগে থেকে পছন্দ করে। সে তার পরিবারকে এ কথাটা বলে। আর ওর পরিবার আজকে এসেছে বিয়ের দিন তারিখ পাকা করতে। রাফি আর নীলাশ ওদের বাকি ফ্রেন্ডদের আনার জন্য বের হয়ে গেছে একটু আগে। ঝুমুর আর নীলা মিলে মিলিকে সাজানো আর শাড়ি পরানোর দায়িত্ব জিনিয়া রিয়া ঈশিতার উপর চাপিয়ে দিয়ে ওরা কেটে পড়েছে। নীলা হেলে দুলে ঘাসের ওপরে হাঁটছে আর ঝুমুর 1 আঙুল দিয়ে চুল খোঁচাচ্ছে আর চুল আঁচড়াচ্ছে, আর 1 হাত দিয়ে ফোন টিপছে। নীলা বলল, আহা কি আনন্দ যে লাগছে ঝুমুর, তুই জানিস না। পাত্রী দেখতে আসছে মিলি আপুকে, তাহলে তুই এত লাফাচ্ছিস কেন? এটাই তো আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাকে দেখতে আসছে। ইস, কবে যে আমাকে দেখতে আসবে বাচ্চাদের মতো লাফিয়ে। ও মাই গড, নীলা তুই এত বিয়ে পাগলি হলি কবে থেকে? আগে তো জানতাম না। হে আল্লাহ, ওকে তুমি হেদায়েত দান করো, আমিন। হাত তুলে কথাটা বলল ঝুমু। নীলা বলল, বলদ, আমি যথেষ্টই হেদায়েতে আছি, তার থেকে তুই আমার বিয়ের জন্য দোয়া কর। ওকে, হে আল্লাহ তুমি ওর মনস্কামনা পূরণ করো, যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করো, আর ওর কোল আলোকিত করে শত সন্তানের জননী ওকে বানাও, আমিন। হাত তুলে মোনাজাত ধরে। খবিস কোথাকার, এটা দোয়া নয়, বদদোয়া করছিস? তেরে এসে কথাটা বলল নীলা। তুই তো বললি দোয়া করতে, তাই তো আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম দোয়ার সাথে। দূরে সরে চোখ টিপে দিয়ে কথাটা বলল ঝুমু। নীলা বলল, তোকে তো আমি। সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না গাড়ির হর্নের শব্দে। ওরা গেটের দিকে তাকিয়ে দেখলো 2টা গাড়ি রেসিংয়ের মতো পাল্লা দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। গাড়ি 2টা একদম ঝুমু আর নীলার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে রাফি, নীলা সহ ওদের বাকি বন্ধুরা বের হলো। এমন সময় জিনিয়া ও ঈশিতা এসে ঝুমুর ও নীলার কাছে দাঁড়ালো। রাফি আর নীলা শেষে তাদের সামনে দাঁড়ালো। পিছনে ওদের বন্ধু তুহিন, ইয়াত, লারা, ঈশান। নীলাশ বলল, হাই গার্লস, তোমরা এখানে কি করছো? নীলা একবার নীলাশকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। সেটা আপনার জেনে কোনো লাভ নেই। ওরা কথা বলছে আর এদিকে রাফি ঝুমুরকে দেখে ওই জায়গাতেই থমকে গেছে। আজকে ঝুমুরকে রাফির কাছে অনেক সুন্দর লাগছে। চকলেট কালারের লং রাউন্ড ড্রেস, ফুল হাতা দিয়ে, চুল ছেড়ে দিয়ে মাথায় সাদা স্টোন বসানো, চিকন চেনের মতো টায়রা দিয়ে পেঁচানো, চোখে গাঢ় করে কাজল দেয়া আর ঠোঁটে হালকা লিপস্টিক।
ব্যাস এতেই পারফেক্ট রাফিকে পাগল করার জন্য। রাফি তো এক ধ্যানে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে ঝুমু রাফির দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল, কারণ ও রাফির চোখের দিকে তাকালেই ওর চোখের গভীরে হারিয়ে যায়। আজ রাফি একটা ট্রাউজার আর একটা সাদা টি শার্ট পরেছে, চুলগুলো একদিকে জেল দিয়ে সেট করা। ওদিকে নীলা আর নীলাশ তর্ক নিয়ে বিজি। নীলাশ বলল, তোমরা বোঝো কম, চিল্লাও বেশি, কোনো কাজের না তোমরা, শুধু ঝগড়াই করতে পারো। আর দেখো আমরা ছেলেরা কত কিছু করতে পারি, কিন্তু তোমরা কি পারো বলো? অলসের ঢেকি। তাচ্ছিল্য হাসি দিয়ে নীলা বলল, ওই হ্যালো মিস্টার, অলসের ঢেকি কাকে বলছেন? হ্যাঁ, আমাদেরকে? আমি আর ঝুমু যা যা করতে পারি তা শুনলে আপনার চোখ চরক গাছ হয়ে যাবে। নীলাশ বলল, তা তোমরা কি কি করতে পারো? ঝুমু বলল, বাদ দে না এসব বোন, চল ভিতরে যাই, ফালতু বকবক করে লাভ নেই। ওর হাত ধরে, না নীলা তুমি বলো। আমার কথা না হয় বাদই দিলাম, আমি যা কিছু শিখেছি সব কিছু ঝুমুরের কাছ থেকে শিখেছি। ঝুমুর বাইসাইকেল চালাতে পারে, ও বাইসাইকেল রেসিংয়ে অংশগ্রহণ করে, এ পর্যন্ত 3টে ট্রফি জিতেছে। কার ড্রাইভিং করতে পারে, কম্পিউটার অপারেটিং করতে পারে, গ্রাফিক্স ডিজাইন পারে। আগে স্কুলের টপ ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিল, এখন কলেজের সেরা সিঙ্গার আমাদের ঝুমুর। কলেজে যদি কোনো ফাংশনের আয়োজন করা হয় সবার আগে প্রিন্সিপাল স্যার ঝুমুরকে ডাক দেয়। আর রান্নাবান্নার কথা বাদই দিলাম, ওর হাতের বিরিয়ানি জাস্ট ওয়াও, আমি ওর থেকে শিখেছি, একদমে বলে দিলাম। সবাই যেন নীলার কথা শুনে শুধু গিলছে, এতটাই অবাক হয়েছে যে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। অবশেষে ইয়াদ নীরবতা ভেঙে বলল, যা বলেছিস, আমি তো পুরো শকে আছি। ঝুমুরকে দেখলে তো বোঝাই যায় না ও এত কিছু পারে। সত্যি ঝুমুর, তুমি সবাইকে ছাড়িয়ে গিয়েছ। বাহ। লারা বলল, সত্যি ঝুমুর, তুমি এত কিছু পারো? সন্ধিহান চোখে, আই ক্যান নট বিলিভ দ্যাট। আপনি বিশ্বাস করলেই বা কি আর না করলেই বা কি, সত্যি তো এটাই যে আমার বোনও সব কিছুতে টপার। আই এম প্রাউড অফ মাই সিস্টার। ওদিকে রাফি আর নীলাশ এখনও শখের চরম পর্যায়ে পৌঁছে গেছে, এরকম কিছু শুনবে ওরা এটা আশা করেনি। নীলাশ বলল, এত কিছু একসাথে, ওয়াও। আমি বলতে চাচ্ছি এত কিছু কোত্থেকে শিখলে ঝুমু, আর এর পিছনে কি কোনো কারণ আছে? ঝুমু বলল, আসলে কেউ একজন বলেছিল যে আমার দ্বারা কোনো ভালো কাজ হবে না, আমি কোনো কাজের যোগ্য নই, আমার দ্বারা শুধুমাত্র নাকি অকাজই হবে। সেই কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, তাই আমিও দেখিয়ে দিলাম। রাফির দিকে তাকিয়ে, ঝুমুরের দিকে তাকিয়ে কথাগুলো বলায় ওর কাশি উঠে গেল। নীলাশ ওর পাশেই ছিল, তাই ও রাফির মাথায় আর পিঠে চাপড় দিতে লাগলো। নীলাশ বলল, তোর আবার কি হলো? রাফি, আর ইউ ওকে? রাফি বলল, আমি ঠিক আছি। রাফির এমন কাণ্ড দেখে ওদিকে ঝুমুরের পেট ফেটে হাসি আসছে। বেচারাকে বড় রকমের জব্দ করতে পেরেছে। জিনিয়া বলল, এই রে, আমি তো একদম ভুলে গেছিলাম যে বড় আম্মু তোমাদের সে কখন ডেকেছে, আর তোমরা কিনা এখানে দাঁড়িয়ে আছো। রাফি বলল, আচ্ছা তোমরা যাও, আমরা আসতেছি। যাবার সময় নীলাশের কাছে এসে কানের কাছে মুখ এনে, এই যে আইটেম পিসেস, ভাইয়ের ফ্রেন্ড, আমিও কিন্তু ঝুমুরের মতো অনেক কিছু পারি। ঝুমুর ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন আর আমি বাস্কেটবল চ্যাম্পিয়ন, সো আমাকে নিয়ে উপহাস করবে না। বেশি তেড়িবিড়ি করলে একদম বাস্কেটবলের মতো তুলে আছাড় মারব, মাইন্ড ইট। এ কথা বলে নীলা চলে গেল অন্যদের সাথে, আর নীলাশ বেচারা অসহায়ভাবে তাকিয়ে আছে নীলার যাওয়ার দিকে, আর মনে মনে ভাবছে, মাইরালা, আল্লাহ গো, খাল কেটে কুমির আনতাছি না তো, তুমি দেখো আমারও রক্ষা কইরো। তারপর সবাই ভিতরে চলে গেল। মিলিকে পাত্রপক্ষের সামনে আনা হয়েছে। সবাই ভিন্ন রকমের কথা বলছে, ওরা সবাই এক জায়গায় গিয়ে দাঁড়ালো, কারণ বড়রা পুরো জায়গা জুড়ে বসে আছে। ঝুমুর এক কোণে দাঁড়িয়েছে, নীলাকে ও রাম্মু এসে ডেকে নিয়ে গেছে। বাকিরা সবাই সামনাসামনি দাঁড়িয়েছে। লারা মেয়েটা এমনিতেই একটু গায়ে পড়া মেয়ে, সে তখন থেকে রাফির সাথে গায়ে পড়ে কথা বলছে, একটু বেশি ঘেঁষাঘেঁষি আর হাসাহাসি করছে। দূর থেকে সব কিছু ঝুমুর দেখছে, ওর বুক ফেটে কান্না আসে এসব দেখলে, কিন্তু কান্না করতে পারছে না। তাও ঝুমুরের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা ঝুমুর 2 হাত দিয়ে মুছে নিল। ওর একটুও খেয়াল নেই যে রাফি ওর পিছনে দাঁড়িয়ে আছে। আসলে রাফি সেখান থেকে খেয়াল করেছিল যে
ঝুমু মন ভার করে দাঁড়িয়ে আছে। ও সেখানে আর না থেকে ঝুমুরের পিছনে এসে দাঁড়ালো। আর এসে দেখলো যে ঝুমু চোখ মুছছে হাত দিয়ে। কোনো কিছু না বলে ঝুমুরের কোমরে দু হাত দিয়ে ঝাটকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ঝুমুরের পিঠ রাফির বুকে গিয়ে লাগলো। রাফি একদম শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে ঝুমুরকে। ঝুমুর তো এমন কাণ্ডে অনেক ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে গেলে রাফি ওর হাতের আঙুল দিয়ে ঝুমুরের ঠোঁটে স্লাইড করে বলল, শশ, চিৎকার করিস না আমি, ছোট কণ্ঠে। ঝুমুর বলল, ছাড়ো, কি করছো? কেউ দেখে ফেলবে তো, মোচড়ামুচড়ি করে। রাফি বলল, চুপ, একদম চুপ, কোনো কথা না। কেউ কি দেখবে আবার? জাস্ট কিপ ইউর মাউথ শাট আপ স্টুপিড গার্ল। তোর মুখ বন্ধ করে রাখো, শুধু দুষ্ট বালিকা। ধমক দিয়ে কথাটা বলল রাফি। ধমকে কাজ হয়েছে। ঝুমুর একদম চুপ, এমনকি মোচড়ামুচড়িও করছে না। সে অনুভব করতে লাগলো রাফির স্পর্শগুলো। ড্রয়িং রুমে এক কোণে বড় একটা ফুলদানি রাখা। সেই ফুলদানির পেছনে পর্দার আড়ালে রাফি আর ঝুমু দাঁড়িয়ে আছে। সেখান থেকে সবাইকে দেখা যায়, কিন্তু কেউ যদি ভালো করে লক্ষ্য না করে তাহলে বুঝতেই পারবে না যে ওরা ওখানে কি করছে। আর কেউ খেয়াল করছে না এদিকে, সবাই ওদিকটা নিয়ে বিজি। ওদিকে নীলাকে ওর আম্মু রুমে নিয়ে গিয়ে জোর করে শাড়ি পরিয়ে নীলাশের পরিবারের সামনে নিয়ে গেল। বেচারি অনেকবার প্রশ্ন করলো কিন্তু কোনো উত্তর পেল না। তার আম্মু তাকে নীলাশের পরিবারের সামনে নিয়ে দাঁড় করিয়ে বলল, এই যে ভাবি, নীলাকে নিয়ে আসছি। নীলাশ তার বাবার পাশে বসে অন্যদিকে লক্ষ্য করছিল। তখন রাফির আম্মুর কথা শব্দ শুনে সামনে তাকালো। সামনে তাকাতেই ও তো জমে গেল, কারণ নীলাকে নীল শাড়িতে অপূর্ব লাগছে। চুলগুলো হাফ খোপা করা, দুই হাতে দুটো চুড়ি, মাথায় ঘোমটা টানা, একদম বউ বউ লাগছে ওকে। নীলাশের মা বসা থেকে উঠে নীলার পাশে গিয়ে ওর থুতনি ধরে মাথা উপরে তোলে। নীলাশের আম্মু, মাশাআল্লাহ, আমার নীলামাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এরকম একটা হুড়পুড়ি আমার ছেলের জন্য চেয়েছিলাম। তিনি নীলার কপালে একটা চুমু দিয়ে ওর হাতে সোনার বালা পরিয়ে দিল। নীলা তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে এসব। ওর মনে হচ্ছে ও এক গোলক ধাঁধায় রয়েছে। প্রথমে নীলার পরিবার এ বিয়ে রাজি ছিল না, কারণ নীলা এখন অনেক ছোট, ওর বিয়ের বয়স হয়নি এখনও। কিন্তু অপরদিকে নীলাশ, ছেলেটা যেমন ভালো তেমনই তার পরিবারও অনেক ভালো। সবচেয়ে বড় কথা হলো যে নীলা ওদের মাঝে হ্যাপি থাকবে, খুশি থাকবে। কারণ নীলাশ নীলাকে অনেক ভালোবাসে, তাই তারা রাজি হয়েছেন। নীলাশের আম্মু সবার উদ্দেশ্যে বলল, আচ্ছা তাহলে ওদেরকে আলাদা কথা বলতে পাঠাই, কি বলেন আপনারা? রাফির দাদু বলল, দিদাই, নীলাশকে তো রুমে নিয়ে যা। কেমন? নীলা ভয় কিছু বলতে পারল না, আবার মুখের উপরে নাও করতে পারল না। নীলা বলল, এই পাটাকে আমার রুমে নিয়ে যেতে হবে কেন? ধুর। জি দাদু, যাচ্ছি। নীলাশের দিকে রাগী লুক নিয়ে আসুন। নীলাশ বলল, চলো। নীলা বাধ্য হয়ে নীলাশকে নিয়েও রুমে গেল। একটু আগে মিলিকেও রাজের সাথে রুমে পাঠানো হয়েছে আলাদা করে কথা বলার জন্য। ঝুমুর তো পুরাই অবাক যে নীলার বিয়ের কথা শুনে। ওদিকে যে রাফি ওর ঘাড়ে মুখ ডুবিয়ে আছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। যখন রাফি ঝুমুরের কানের লতিতে আলতো করে বাইট করলো, তখন ঝুমুরের ধ্যান ভাঙল। লজ্জায় লাল হয়ে গেছে ঝুমুর, তবুও লজ্জা বাদ দিয়ে, ভালো যখন বাসই না তাহলে এমন করে টাচ করা মানে কি? ঝুমুরের মুখোমুখি হয়ে রাফি বলল, তুই কি আমার মনের কথা জানিস? জানলে অবশ্যই আমার কথা বলতি না। ঝুমুরের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে। ভালোবাসা কিন্তু ঠুনকো নয় ঝুমু। এমনভাবে বলায় ঝুমুরের মনে কীরকম যেন একটা শিহরণ বয়ে গেল। কিন্তু ও রাফির বলা শেষ কথাটা বুঝতে পারল না। ঠিক তখনই রাফির দাদু ওকে ডাক দিল, রাফি, কই তুমি দাদু ভাই? রাফি সবার সামনে ঝুমুকেও টেনে নিয়ে গেল। এই তো দাদু, কি হয়েছে বলো? তুমিও কি আলাদাভাবে টাইম স্পেন্ড করতে চাও? দাদু। তাহলে ঝুমুরকে নিয়ে যাও। তখনই লারা বলে উঠল, ঝুমুর যাবে কেন? চলো রাফি, আমি তোমার সাথে যাই। আমি যাদেরকে যেতে বলেছি তারাই যাবে। রাফি যাও, আদেশ করে কথাটা বলল রাফির দাদি। লারা অপমানিত বোধ করল খুব, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর রাফি ঝুমুরকে টেনে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল রাফি, যাতে করে কেউ ছাদে না আসতে পারে। অন্যদিকে নীলা নীলাশকে নিয়েও রুমে এলো। নীলা তো রাগে ফোঁস করছে, বিছানার একপাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল মোচড়াচ্ছে। আর নীলাশ দরজা নক করে নীলার সামনে এসে দাঁড়ালো। নীলার সামনে এসে ও এক নজরে তাকিয়ে আছে ওর দিকে।
নীলাশের এমন তাকানোতে খুব অস্বস্তি বোধ হচ্ছে নীলার। তবুও নীলা সাহস জুগিয়ে বলল, এসবের মানে কি? কোন সবের? এক ধ্যানে তাকিয়ে, শুনুন, আমি কিন্তু একদম মজা করার মুডে নেই, তাই ভালোই ভালোই বলুন কি হচ্ছে এসব। তোমার আমার বিয়ের কথা পাকা করা হচ্ছে। কি? কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো এখন অনেক ছোট। আমার এখন কিসের বিয়ে? আমি বিয়ে করব না। তুমি কি বাচ্চা? ফিডার খাও? আর বিয়ে করবে না কেন? তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে বিয়ে করার। তোমাকে তো বিয়ে করতেই হবে। কি? বিয়ে করব আমি? তা আবার আপনাকে? যেখানে কিনা আপনি সারাক্ষণ আমার পিছনে লেগে থাকেন, আমাকে কথায় কথায় খোঁচা দেন, এখনই এসব বিয়ের পরে তো আমার জীবনটা আপনি শেষ করে দিবেন। কাঁদো কাঁদোভাবে কথাটা বলল নীলা। নীলার কথা শুনে নীলা শেষে দিল, আর নীলা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখনই ঝপাত করে নীলাশ নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তার মুখটা একদম নীলার মুখের কাছে নিয়ে গেল। হালকা বাতাস আসছে বাহির থেকে রুমে, তার ফলে নীলার কিছু চুল এসে ওর মুখের উপর পড়ছে। সেগুলো আলতো করে সরিয়ে দিল। নীলা তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে, আর নীলাশ এক হাত দিয়ে নীলার কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ওর গাল স্লাইড করতে লাগলো। নীলাশ বলল, বিয়ের পরে আর তোমার সাথে লাগবো না, তখন শুধু রোমান্স করব তোমার সাথে, ভালোবাসবো এত এত, আর আদর করব। খোঁচা দেওয়ার পরিবর্তে ওর গালে চুমু দিয়ে, এভাবে চুমু দেব, বুঝলে কলিজা? নীলা তো লজ্জায় একদম মনে হচ্ছে মরেই যাবে। এত লজ্জায় সে কখনো পায় নাই। লজ্জায় তার ফর্সা মুখটা লাল হয়ে গেল। নীলার এরকম লজ্জা মাখা মুখ দেখে নীলাশ বলল, ওর কপালের সাথে কপাল ঠেকে, আমার বউটা দেখে লজ্জা একদম লাল হয়ে গিয়েছে। ইস, এত লজ্জা পেও না গো বউ, তাহলে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পরে সব লজ্জা ভেঙে দেব। ভালোবাসি প্রিয়, খুব খুব বেশি ভালোবাসি। নেশা ভরা কণ্ঠে কথাটা বলল নীলাশ। বউ ডাক শুনে নীলার প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে ওর আজকে শেষ দিন। লজ্জায় সে মুখ খুলতে পারছে না, আর নীলাশও ওকে ছাড়ছে না। তাই পাগলিটা লজ্জায় আর দমিয়ে রাখতে না পেরে নীলাশকে জড়িয়ে ধরল। নীলাশ বুঝতে পারলো ব্যাপারটা, তাই নীলাকেও জড়িয়ে ধরলো খুব শক্ত করে, আর মুচকি হাসলো। অপরদিকে ছাদের একপাশে একটা বড় খোলামেলা রুম, তার ভিতরে অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, খুব সুন্দর একটা বেড রাখা, আর পাশে বাকি আসবাবপত্র রাখা। বলতে গেলে একদম পারফেক্ট রুম। রাফি ঝুমুরকে সেই রুমে নিয়ে এলো। বেডের উপর বসিয়ে সে বসলো ঝুমুরের মুখোমুখি হয়ে। একদম ঝুমুরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে রাফি, আর ঝুমুর নিচের দিকে তাকে বিছানার চাদর মোচড়াচ্ছে। তখন রাফি ঝুমুরকে জিজ্ঞেস করলো, সত্যি করে একটা কথা বলবি ঝুমু? কি কথা? বলবি তো? বলো, কি জানতে চাও? আমাকে নিয়ে তোর মনে ফিলিংসটা কী রকমের? কথা শুনে ঝুমু হতবাক হয়ে গেল। সে ইতস্তত বোধ করছে। কি হলো বল, নাকি তোর মনে আমার জন্য কোনো ফিলিংসে নাই? এবার ঝুমুর তার দিকে চোখ রেখে তাকালো, আর ভাবতে লাগলো, যার নাম তার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে, যে তার পুরো মনটা জুড়ে বিস্তৃত, আর সে কিনা বলছে তার প্রতি আমার কোনো ফিলিংস নাই। আজব, বড় আজব মানুষটি। এসব ভাবছে ঝুমু, তখন সে রাফিকে বোঝানোর জন্য একটা গান শুরু করলো। গানের প্রতিটা লাইনে সে রাফিকে অনেক কিছু বুঝিয়ে দিল, আর রাফি তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। সে ভাবছে ঝুমুর তাকে এত ভালোবাসে কেন? যার নামে জীবনটা লিখে রেখেছি, যার কথা ভেবে ভেবে প্রতিটা রাত বালিশ ভিজিয়েছি, তার জন্য আমার মনের কোনো ফিলিংস থাকবে না? তা কি করে হয়? রাফি কোনো উত্তর না দিয়ে ঝুমুরের কোলে শুয়ে পড়ল। দুহাত দিয়ে ঝুমুরের কোমর জড়িয়ে ধরে ওর পেটে মুখ গুজল। রাফির এমন স্পর্শে ঝুমুরের পুরো শরীর কেঁপে উঠল। ঝুমুরের পেটে রাফির প্রতিটা গরম নিঃশ্বাস পড়ছে। ঝুমুর কিছু বলল না। সে দুহাত দিয়ে রাফির মাথায় হাত বোলাতে লাগলো, কারণ ঝুমুর তো সবসময় চায় রাফির সংস্পর্শে থাকতে। ঝুমুরের খুব ইচ্ছে করছে রাফির কপালে এই অবস্থায় একটা চুমু দিতে, কিন্তু তার সাহসী কুলাচ্ছে না। কিন্তু এই অদম্য ইচ্ছেকেও ঝুমু দমিয়ে রাখতে পারল না। মাথা নিচু করে রাফির কপালে আলতো করে একটা চুমু দিল। রাফি সেটা বুঝতে পেরে হালকা হাসলো, আর শক্ত করে ঝুমুরের কোমর জড়িয়ে ধরল। তখন ঝুমু বলল, এই ছাড়ো প্লিজ, নিচে যাব আমি। তুই নিচে গিয়ে কি করবি? শুধু শুধু ডিস্টার্ব করিস না তো, চুপ করে বসে থাক, অনেক কাজ আছে, নীলার সাথেও কথা আছে, অনেকক্ষণ তো হয়েছে এখানে এসেছি, এখন তো নিচে যাই প্লিজ।
বেশি কিছু করলে ওকে আর আমার সারপ্রাইজ দেওয়া হবে না। সব বুঝে যাবে। যেটুকু করেছি এতেই হবে। এখন শুধু ধৈর্য ধরতে হবে। ওকে, চল আমিও যাব। এরপরে তারা নিচে চলে গেল। মিলি, রাজ, নীলাশও নিচে চলে এসেছে। পরিবারের বড়রা মিলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। 15 দিন পর এঙ্গেজমেন্ট, দেন তারপরে 4 দিন পর বিয়ে। প্রথম দিন মেহেদি অনুষ্ঠান, দ্বিতীয় দিন গায়ে হলুদ, তৃতীয় দিন বিয়ে। এসব অনুষ্ঠানগুলো কক্সবাজারের একটা রিসোর্টে বসে হবে। নীলাশদের একটা নিজস্ব রিসোর্ট আছে। এঙ্গেজমেন্টের 4 দিন আগেই ওরা কক্সবাজারে চলে যাবে। 4 দিন ঘুরতেও পারবে, আবার অনুষ্ঠানগুলো সব সেখানে বসে হবে। আর বাকি 11 দিনে সবাই শপিং করা সম্পূর্ণ করবে। এদিকে একপাশে দাঁড়িয়ে ঝুমুর নীলাকে খোঁচাচ্ছে। খোঁচাতে আর লজ্জা দিতে দিতে ঝুমুর নীলাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। আর নীলা বেচারি লজ্জায় না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। ঠিক তখনই মিস্টার আশরাফ চৌধুরী মানে রাফির আব্বু রাফির বিয়ের ঘোষণা দিয়ে বললেন, আচ্ছা সবাই শুনুন, আরও একটা সুখবর আছে। আর সেটা হলো একই দিনে আমার ছেলে রাফিরও বিয়ে হবে আমার পছন্দের মেয়ের সাথে। সবাই তার কথা শুনে অবাকের চরম পর্যায়ে আছে, শুধুমাত্র বড়রা বাদে। লারা আর রিয়ার তো অবস্থা সেই রকমের, কারণ রাফি ওদের ক্রাশ। যারা সিক্রেট ব্যাপারটা জানে না তারাই অবাক হয়েছে। সব থেকে বেশি অবাক হয়েছে ঝুমুর। মনে হচ্ছে কেউ ওর থেকে ওর কলিজাটা নিয়ে নিল। মুহূর্তে ঝুমুরের মন ভেঙে চুরমার হয়ে গেল। ও দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পাচ্ছে না। ওর চোখ দুটো ছলছল করছে। ওর চোখ রাফির দিকে গেল। দেখতে পেল রাফির মুখে হাসি লেগে আছে। মুখ থেকে এক মুহূর্তের জন্য হাসি নড়ছেই না। রাফির এই খুশি দেখে ঝুমুরের মন পুড়ে ছাই হচ্ছে। এদিকে রাফির দাদু বলে উঠল, তবে পাত্রীকে সেটা এখন কেউ জানতে পারবেন না। একদম এঙ্গেজমেন্টের দিনই সবাই জানতে পারবে যে কার সাথে রাফির বিয়ে হচ্ছে। এ কথা শুনে রাফি মুচকি হাসল। সে ঝুমুরকে সারপ্রাইজ দিবে বলে ওর দাদুসহ যারা জানে তাদেরকে অনুরোধ করেছে কিছু না বলতে। তারা সবাই রাজি হয়েছে ওর কথায়। অন্যদিকে সবাই রাফিকে কংগ্রেচুলেশন জানালো। ঝুমু নীলাকে বলল, নীলু, আমার না এত চেঁচামেচি ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে, আমি একটু আমার রুমে গেলাম। নীলা বুঝতে পারছে ঝুমুর কেন রুমে যেতে চাচ্ছে। সে নিজেও তো অবাক হয়েছে রাফির বিয়ের কথা শুনে। এটাও জানে না যে কার সাথে রাফির বিয়ে হচ্ছে। ঝুমুরের জন্য প্রচণ্ড খারাপ লাগছে। সে বলল, বেশি খারাপ লাগছে তোর ঝুমু? আমি আসবো তোর সাথে? আরে না না, তেমন কিছু না, একটু রেস্ট নিতে হবে, তাহলে এসব ঠিক হয়ে যাবে। তুই এখানে থাক, আমি যাই কেমন? ওকে আর কথা বলার সুযোগ না দিয়ে রুমে চলে এলাম। ঝুমু রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় ধপাস করে শুয়ে কান্না করছে। ওর মনে হচ্ছে ওর কলিজাটা ধরে কেউ টানছে। রাফি ছাড়া যে ওর জীবনটা অসম্পূর্ণ। একটা সেকেন্ডও রাফিকে ভুলতে পারবে না। ওর এখন ইচ্ছে হচ্ছে এখনই মরে যেতে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি তোমাকে ছাড়া বাঁচব না রাফি ভাই, বাঁচব না। কেন আমার সাথে তুমি এমন করলে? কি দোষ করেছি আমি তোমার সাথে? আর আজকের ওই স্পর্শ, কাছে আসা, এগুলো কি ছিল তাহলে? সবই কি মিথ্যা নাটক ছিল তোমার? ঝুমুর চিন্তা করছে ও এখন কি করবে। ওর ইচ্ছে হচ্ছে মরে যেতে। বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে এখন। কিন্তু ওর যদি এখন কিছু হয় তাহলে তো পুরো বাড়িতে একটা শোকের ছায়া নেমে আসবে। ঝুমুর ওদের সবার আনন্দ মাটি করে দিতে চায় না। তবে আজ না হয় কাল ওর নিজেই নিজের ক্ষতি করবেই। আমি সাদরে মৃত্যুকে গ্রহণ করে নেব। যেখানে তুমি আমার হওনি সেখানে আমার টিকে থাকার কোনো মানেই হয় না। আমি এতটা দয়ালু নই যে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখব। তুমি সুখে থাকবে রাফি ভাই, খুব সুখে থাকবে। আমি যেভাবে তোমাকে পাগলের মতো করে ভালোবেসেছি সেভাবে তোমাকে আর কেউ ভালোবাসবে না, কখনই না। উফ, মাথা ব্যথা করছে খুব। এখন একটু না ঘুমালে আমি শান্ত হতে পারবো না। তারপরে ঝুমুর ঘুমের ওষুধ বের করলো। সেখান থেকে 2টা ঘুমের ওষুধ খেয়ে ধপাস করে শুয়ে পড়লো বিছানার উপরে এলোমেলোভাবে। ভরা কণ্ঠে বলতে লাগলো, তুই শুধু আমার রাফি, শুনেছিস? তুই শুধুই আবার, আর কারো হতে পারিস না তুই। মরার পরেও আত্মা হয়ে তোর পিছু পিছু ঘুরবো। তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না কখনো। বড্ড ভালোবাসি যে তোকে, বড্ড ভালোবাসি। এসব বলতে বলতে ঝুমু ঘুমিয়ে গেল। তখন রাত প্রায় 8টা বাজে। এদিকে মেহমানরাও বিদায় নিল। পরশুদিন থেকে শপিং করা শুরু করবে।
তিনটা বিয়ে বলে কথা, প্রচুর কেনাকাটা করতে হবে। যে সময় সবাই বিয়ের কথা নিয়ে আলোচনা করছিল তখনই রাফি শুধুমাত্র চোখ দিয়ে ঝুমুরকে খুঁজছিল, কিন্তু পেল না। মেহমানরা চলে যাওয়ার পরে রাফি নীলার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে ঝুমু কোথায়। তখন নীলা বলল যে ঝুমুর নাকি মাথা ব্যথা করছিল, তাই ওর রুমে গেল। নীলার কথা শুনে রাফি তড়িঘড়ি করে ঝুমুরের রুমে এলো। এসে দেখলো যে ঝুমু এলোমেলোভাবে ঘুমিয়ে আছে, চুলগুলো এদিক সেদিক ছড়িয়ে আছে। রাফি গিয়ে ঝুমুরের পাশে বসে আস্তে করে মাথাটা তুলে বালিশে শুয়ে দিল, আর ছাড়ানো চুলগুলো মুখ থেকে আলতো করে সরিয়ে কানের নিচে গুজে দিল। রাফি বুঝতে পারছে ঝুমুরের এমন হওয়ার কারণ। ও কল্পনা করতে পারছে না যে একটা মেয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য কত স্যাক্রিফাইস করতে পারে, ঠিক কতটা ভালোবাসলে প্রিয় মানুষটার জন্য এমন করা যায়। রাফি বলল, একটু ধৈর্য ধর ঝুমু, দেখবি তোর ভালোবাসা পূর্ণতা পাবে। আমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকবে, শুধুমাত্র কয়েকটা দিন অপেক্ষা কর, তারপরই আমাদের দুই মন এক হয়ে যাবে। কোনো এক পূর্ণিমার রাতে তুই আর আমি এক হব, এক হবে তোর আর আমার ভালোবাসা। আই লাভ ইউ ঝুমুর, আই লাভ ইউ আমার পাগলিটা। ঝুমুরের চোখের পাতায় চুমু দিয়ে রাফি আর ঝুমুকে জাগালো না, গায়ে একটা চাদর জড়িয়ে দিয়ে নিচে চলে গেল। আর নীলা আগে থেকেই পরিবারের সবাইকে বলে রেখেছে যে ঝুমুরের মাথা ব্যথা করায় ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, তাকে যেন ডিস্টার্ব করা না হয়। ঝুমুরের আম্মু বলল, দেখো দেখো কি কাণ্ড, না খেয়ে ঘুমিয়ে গেল মেয়েটা আমার। এমনিতেও শরীর এখনও অনেক দুর্বল, আমার কথা তো একেবারেই শুনতে চায় না। হতাশ হয়ে মাথায় হাত দিয়ে রাফির আম্মু বলল, আসলে মেহমান, বিয়ের ডেট এসব নিয়ে ব্যস্ত থাকায় আমার পাখিটার দিকে ভালো করে নজর দিতে পারলাম না। নীলা বলল, চিন্তা করো না, ওকে আমি আগে থেকে আমার সাথে বিরিয়ানি আর স্যান্ডউইচ খাইয়েছি জোর করে, সো এখন না খেলেও কোনো সমস্যা হবে না। রাফি বলল, এই না আমার লক্ষ্মী বোনটা, খুব ভালো কাজ করেছিস। আমি আবার খারাপ কাজ কখন করলাম? ভুরু কুঁচকে তাকিয়ে, তুই আসলে একটা মাথা মোটা ছাগল। আমি কি তোকে এগুলো বলেছি যে তুই খারাপ কাজ করেছিস? বলো নাই, তবে ইঙ্গিতে তো বলেছ। কখনো না। ঝগড়াটে গরু, ঝগড়া করার আর কোনো উপায় খুঁজে পাস না, তাই না? আব্বু আম্মু দেখো না তোমাদের গুণধর ছেলে আমাকে কী সব বলছে। কাঁদো কাঁদো হয়ে কথাটা বলল নীলা। কি শুরু করেছিস তোরা আবার? বাচ্চাদের মতো ঝগড়া ছাড়া আর কি কোনো কাজ নেই তোদের? হাতে গোনা কয়েকটা দিন পরে তোদের বিয়ে, আর তোরা কি এখন মারামারি করছিস? তোদের কাছ থেকে তোদের বাচ্চা কাচ্চা কী শিখবে? এবার রাফি আর নীলার দুই ভাই বোনের জায়গা মতো লেগেছে, লজ্জায় দুইটা লাল হয়ে গেছে। ওরা মনে মনে এটাই বলছে, হে ধরণী, দ্বিধা হও শেষ পর্যন্ত কিনা। সবার সামনে এরকম লজ্জা। বাকিরা সবাই হেসে উঠল ওদের অবস্থা দেখে। মিস্টার আশরাফ ডেকে উঠলেন রাফি আর নীলাকে। নীলা, রাফি এদিকে বাবার কাছে আসো তো। রাফি ও নীলা ওরা মিস্টার আশরাফের কাছে গেলেন। মিস্টার আশরাফ ওদের দুই পায়ে বসিয়ে জড়িয়ে ধরলেন। মিস্টার আশরাফ বললেন, দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে আমার কলিজার টুকরোগুলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কয়দিন পরে আমার পাখি দুইটার বিয়ে। দুজনের কপালে চুমু খেলেন তিনি। আব্বু, আমি বিয়ে করব না, আমি তোমাকে না দেখে এক মুহূর্তেও থাকতে পারবো না। কাঁদো কাঁদো হয়ে কথাটা বলল নীলা। মিস্টার আশরাফের চোখেও ছলছল করে উঠল। তার একমাত্র আদরের মেয়ে নীলা, প্রচুর ভালোবাসে ওকে, কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। নীলাকে একবার না দেখলে ওনার পুরো দিনটা ভালো কাটে না। ঠিক তেমনই ঝুমুরও মিস্টার আলতাফের একমাত্র চোখের মণি, ওকে সেও চোখে হারায়। রাফির সাথে ঝুমুরের বিয়ে দিতে তিনি রাজি হয়েছেন, এর প্রধান কারণ হলো বিয়ের পরও ঝুমু তার চোখের সামনেই থাকবে। আর দ্বিতীয় কারণ, রাফির চোখে তিনি ঝুমুরের জন্য ভালোবাসা দেখতে পেয়েছেন। তিনি যেভাবে ঝুমুরের কেয়ার করে তেমনি রাফি ওকে আগলে রাখে। বড় কথা হলো ওনার মেয়েটা তো ওনার চোখের সামনেই থাকবে। আর যে জায়গায় রাফির দাদু এ বিয়ে ঠিক করেছেন সে জায়গায় কেউ আসতে পারবে না সে বিয়ে ভাঙতে। কারো এমন দুঃসাহস নেই। তারপরে ওরা সবাই বিয়ের কেনাকাটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে চলে গেল, সবাইকে গুড নাইট বলে।